হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল WBC's ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটির যে সিরিজটা শুরু করতে চেয়েছিলাম, আজকে 4 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা স্যালিয়েন্ট ফিচার্সের যে পার্টটা আমি আলোচনা করেছিলাম, এটা তার সেকেন্ড পার্ট। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যারা এখনো করোনি। ঠিক আছে, তাহলে শুরু করছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব স্যালিয়েন্ট ফিচার্সের, সেগুলো দেখে নাও। তো স্যালিয়েন্ট ফিচার্সের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো আগের দিনের পর থেকে আমি শুরু করছি। প্রথম পয়েন্ট ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, তারপর ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটি, সেকুলার স্টেট, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সিঙ্গল সিটিজেনশিপ, ইন্ডিপেন্ডেন্ট বডিজ, ইমার্জেন্সি প্রভিশন, 3 টায়ার গভর্নমেন্ট এবং কোঅপারেটিভ সোসাইটিজ। আগের দিনের পরে এই যে ফিচার্স গুলো রয়েছে, এগুলো ইন্ডিয়ার কনস্টিটিউশনের মেন বৈশিষ্ট্য রয়েছে। এগুলো আমি একের পর এক আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো। প্রথম হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্ডিয়ার সংবিধানটা, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে সুসংহত এবং স্বাধীন যে জুডিশিয়াল সিস্টেমটা রয়েছে ইন্ডিয়াতে। ওকে, এই যে ইন্ডিয়ার জুডিশিয়াল সিস্টেমের সবের টপে রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট রয়েছে, এবং তার আন্ডারে প্রতিটা স্টেটে রয়েছে হাইকোর্ট, এবং তার আন্ডারে একটা হায়ারকিয়াল অর্ডারে রয়েছে সাবঅর্ডিনেট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, লোয়ার কোর্ট। কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল সিস্টেম রয়েছে বা ল রয়েছে যেটা মেনটেন করে প্রতিটা কোর্ট। কিন্তু ইউএসএ তে দেখা যায় যে সেখানে ফেডারেল লজ রয়েছে, মানে স্টেটে আলাদা ল এবং সেন্টারে আলাদা ল এনফোর্স হয়। কিন্তু ইন্ডিয়াতে, যেটা আমাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট অফ এপিল, মানে সর্বোচ্চ ন্যায়ালয় বলা যেতে পারে। এবং এক্সামের ক্ষেত্রে মনে রাখা দরকার যে সুপ্রিম কোর্ট হচ্ছে ফেডারেল কোর্ট এবং হাইয়েস্ট কোর্ট অফ এপিল, এবং ফান্ডামেন্টাল রাইটস এর হচ্ছে গ্যারান্টার, আর ইন্ডিয়ার কনস্টিটিউশনের গার্ডিয়ান। এইটা এক্সামের ক্ষেত্রে মনে রাখবে তোমরা যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যে সুপ্রিম কোর্ট একটা ফেডারেল কোর্ট এবং হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইট এবং গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ার কনস্টিটিউশন। আর ইন্ডিয়ার কনস্টিটিউশনের যে জুডিশিয়াল সিস্টেমটা রয়েছে তার ইন্ডিপেন্ডেন্সিটা বোঝা যায় যে জাজদের, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা সাবঅর্ডিনেট যে কোর্টগুলো রয়েছে তাদের জাজেদের নির্দিষ্ট ফিক্সড টেনিওর রয়েছে, তাদের সার্ভিস কন্ডিশনও ফিক্সড রয়েছে, এবং তাদের যে জাজেদের এক্সপেন্সেস সেগুলো চার্জ করে কোথা থেকে না, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এই যে সিস্টেমগুলো, এগুলোতে কোনো লেজিসলেচার হস্তক্ষেপ করে না, এবং এই বিষয়গুলো থেকে বোঝা যায় যে ভারতের যে জুডিশিয়াল সিস্টেমটা রয়েছে সেটা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইসব ব্যাপারে ভারতের লেজিসলেচার কোনো রকম হস্তক্ষেপ করে না। ওকে, তাহলে বোঝা গেল পয়েন্টটা যে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এটা ইন্ডিয়ার কনস্টিটিউশনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাচ্ছি যেটা ভারতীয় সংবিধানের মূল স্তম্ভ বলা যেতে পারে, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। বর্তমানে ইন্ডিয়ার কনস্টিটিউশনে 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে 6টা ফান্ডামেন্টাল রাইট রয়েছে। অরিজিনালি 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল,
চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে 1978 সালে রাইট টু প্রপার্টি, যেটা আগে 31 নম্বর ধারায় ছিল, সেটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে বের করে 300A নম্বর ধারায় লিগেল রাইট করে দিয়েছে। সুতরাং বর্তমানে ভারতীয় সংবিধানে পার্ট 3-তে 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। সেগুলো এক এক করে বলছি। রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 14 থেকে 18, রাইট টু ফ্রিডম 19 থেকে 22, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 23 থেকে 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেটা 25 থেকে 28, কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, শিক্ষা সংস্কৃতির অধিকার, যেটা 29 এবং 30 নম্বর আর্টিকেলে রয়েছে, এবং সর্বশেষ আর্টিকেল রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, আর্টিকেল 32-তে রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই যে ফান্ডামেন্টাল রাইট গুলো আছে, এইগুলো পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করার কাজে ব্যবহৃত হয়। আর এদের যদি ভায়োলেশন হয় বা উল্লঙ্ঘন হয়, বা কেউ যদি মনে করে যে তার ফান্ডামেন্টাল রাইট ক্ষুণ্ণ হয়েছে, তাহলে সে ডাইরেক্ট যে কোনো কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, যে কোনো কোর্টে ডাইরেক্টলি যেতে পারে। তার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রিট ইস্যু করে, সেটা আর্টিকেল 32 আন্ডারে, এবং সেখানে 5 রকমের রিটস এর কথাও আছে। সেগুলো হিবিয়াস কর্পাস, মান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কুও ওয়ারেন্টো। এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে, এগুলো হচ্ছে জাস্টিসিয়েবল, মানে কারো যদি ফান্ডামেন্টাল রাইটস খর্ব হয়েছে বলে মনে করে, সে কোর্টে অ্যাপিল করতে পারে, ডাইরেক্টলি কোর্টে অ্যাপিল করতে পারে। কিন্তু এই যে ফান্ডামেন্টাল রাইট গুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাবসলিউট নয়, এগুলো সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন, মানে এগুলো সময় সময় এগুলোকে চেঞ্জও করা যেতে পারে। মানে যখন ইমার্জেন্সি প্রভিশন থাকে, ন্যাশনাল ইমার্জেন্সি লাগে, তখন যে আর্টিকেল 20 এবং 21 বাদ দিয়ে বাকিগুলোকে কিন্তু বন্ধ করা যায়। ওকে, তাহলে ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট, এগুলো শর্ত সাপেক্ষে, অ্যাবসলিউট, ঠিক আছে। এবং যদি এমার্জেন্সি লাগে, তাহলে কিন্তু ফান্ডামেন্টাল রাইটকে স্থগিত করা যেতে পারে, সেটা শুধুমাত্র শর্ত সাপেক্ষ। তাহলে এই গেল আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এরপরে আমরা চলে যাচ্ছি পরের যে ফিচার্সটা রয়েছে, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাজ্য শাসন নির্দেশমূলক নীতি। এটা আমাদের আর্টিকেল রয়েছে 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেলে রয়েছে, এবং পার্ট 4-তে রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল রাইট কে কি প্রমোট করার জন্য, পলিটিক্যাল ডেমোক্রেসি প্রমোট করার জন্য, সেরকম ভাবে ডিপিএসপি কে সোশ্যাল আর ইকোনমিক ডেমোক্রেসি প্রমোট করার জন্য এটাকে ব্যবহৃত হয়। এবং মনে রাখা দরকার যে এই যে ডিপিএসপি গুলো নন জাস্টিসেবল। কেউ যদি মনে করে যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে আঘাত করা হয়েছে বা ব্যাহত হয়েছে, সে কিন্তু কোর্টে অ্যাপিল করতে পারে না, তার মাধ্যমে কিন্তু ন্যায় বিচার করা যায় না। সুতরাং এগুলো নন জাস্টিসিয়েবল। এবং সংবিধান তৈরির সময় একটা ব্যালেন্স বজায় রাখা হয়েছিল ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে, যাতে এই দুটোর ব্যালেন্সের মাধ্যমে ভারতের সংবিধানটাকে দাঁড় করিয়ে রাখা যায়। এর জন্য অনেক কেসও আছে ইম্পর্টেন্ট, যেগুলো আমি পরে আলোচনা করব ধীরে ধীরে। তার মাধ্যমে ডিসিশন নেওয়া হয়েছিল যে ভারতের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস বেশি গুরুত্বপূর্ণ না ডিপিএসপি। যদিও বি.আর. আম্বেদকর এটাকে একটা নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বলে আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, এই গেল ডিপিএসপির ব্যাপারে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এরপর আমরা চলে যাচ্ছি ফান্ডামেন্টাল ডিউটি। ভারতীয় সংবিধান যখন অরিজিনালি তৈরি হয়েছিল, তখন কিন্তু এতে ফান্ডামেন্টাল ডিউটি বলে কিছু ছিল না, কিন্তু তার আইডিয়াটা ছিল। মানে অরিজিনালি কোনো ফান্ডামেন্টাল ডিউটি ছিল না, এগুলো অ্যাড হয়েছে 1975 থেকে 77 সালের মধ্যে, যখন ইন্ডিয়াতে
ইন্টারনাল ইমার্জেন্সি জারি ছিল, তখন 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয়েছিল। কার রেকমেন্ডেশনে? না, শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয়েছিল। যখন যুক্ত হয়েছিল তখন ছিল 10টি ফান্ডামেন্টাল রাইট এবং বর্তমানে রয়েছে 11টি ফান্ডামেন্টাল রাইট। 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে একটা ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছিল, যেটা শিক্ষার অধিকারকে ফান্ডামেন্টাল ডিউটিতে অ্যাড করা হয়েছিল। এই যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো রয়েছে, এগুলো আমরা আর্টিকেল 51A এবং পার্ট 4A তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে বর্তমানে 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। যেমন বলা যেতে পারে যে আমাদের যে কনস্টিটিউশনকে রেসপেক্ট করা, ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করা, ন্যাশনাল অ্যানথেমকে, এছাড়া প্রোটেক্ট করা ইউনিটি ইন্টিগ্রিটি, এছাড়া প্রমোট করা কমন ব্রাদারহুডকে, স্পিরিট অফ কমন ব্রাদারহুড প্রমোট করা, আমাদের দেশের যে রিচ হেরিটেজ গুলো রয়েছে সেগুলোকে প্রিজার্ভ করা, এগুলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটির আন্ডারে পড়ে। আরেকটা জিনিস মনে রাখা দরকার যে ফান্ডামেন্টাল ডিউটিও কিন্তু নন জাস্টিসিয়েবল, মানে এগুলোর যদি কেউ বিরুদ্ধে কাজ করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো অ্যাকশন নেওয়া যায় না, মানে আইনত কোনো অ্যাকশন নেওয়া যায় না। ঠিক আছে, এগুলো নন জাস্টিসিয়েবল। এরপরে আমরা চলে যাচ্ছি সেকুলার স্টেট। ঠিক আছে, সেকুলার স্টেট বলছে যে ভারতের সংবিধান কোনো পার্টিকুলার রিলিজিয়নকে আপহোল্ড করে না, মানে ধর্ম নিরপেক্ষ, কোনো রকম ধর্মকে প্রমোট করে না। এই যে সেকুলার, এই টার্মটা অ্যাড হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রিএম্বলে 1976 সালে। এই যে সেকুলার টার্মটা অ্যাড হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976 সালে অ্যাড হয়েছিল সেকুলার টার্মটা। এই সেকুলারের মাধ্যমে কোন রকম ধর্মীয় ব্যাপারকে ডিসক্রিমিনেট করবে না স্টেট। ঠিক আছে, মানে ধর্মীয় কোন রকম দিক থেকে কোনো ডিসক্রিমিনেশন করা চলবে না কোনো ব্যক্তিকে, যেটা আর্টিকেল 15-তে বলা আছে। এবং আরো অনেক আর্টিকেল রয়েছে যেগুলোতে 16, 25, 26, 27, 28 যেগুলোতে এই ধর্মনিরপেক্ষ ব্যাপারটাকে উল্লেখভাবে তুলে ধরা হয়েছে। মানে যত সমস্ত রকম ধর্ম রয়েছে তাদেরকে ইকুয়াল রেসপেক্ট এবং প্রোটেক্ট করা হবে, সমস্ত রকম ধর্মকে ইকুয়াল রেসপেক্ট এবং প্রোটেক্ট করা হবে। ওকে, এটা ছিল আমাদের সেকুলার স্টেটের ব্যাপারে, ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে ইউনিভার্সাল সার্বজনীন ভোটাধিকারের অধিকারের মতো যে প্রত্যেকটা ভারতের যে সিটিজেন রয়েছে যাদের বয়স 18 বছরের বেশি বা 18 বছর হয়েছে, তাদের ভোট দানের অধিকার আছে উইদাউট এনি ডিসক্রিমিনেশন, যাদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, লিটারেসি, ওয়েলথ এগুলোর দিয়ে বিচার করা হবে না। যাদের 18 বছর হয়েছে তারা ভোট দান করতে পারবে উইদাউট এনি ডিসক্রিমিনেশন। এর মাধ্যমে ভারতে ভোটাধিকার হয়। এবং এই যে ভোটাধিকারের বয়স সীমা আগে ছিল 21 বছর এবং সেটাকে কমিয়ে 18 বছর করা হয়েছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং 1989 সাল থেকে সেটা চালু হয়েছে। যে এর আগে ছিল 21 বছর পর্যন্ত ভোটাধিকারের অধিকার ছিল, কিন্তু সেটা 1989 সাল থেকে হয়ে গেছে 18 বছর। ওকে, এরপরে চলে যাচ্ছি ইমার্জেন্সি প্রভিশন। ভারতের সংবিধানে মূলত 3 রকমের ইমার্জেন্সি দেখতে পাওয়া যায়, সেগুলো পরবর্তীকালে আলোচনা করা হবে। এখানে শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো বোঝানোর জন্য বলা হচ্ছে যে ইমার্জেন্সি প্রভিশন ভারতের সংবিধানের একটা মূল বৈশিষ্ট্য। 3 ধরনের ইমার্জেন্সি কি কি? না, ন্যাশনাল ইমার্জেন্সি যেটা আর্টিকেল 352 আন্ডারে আসে, যেটা কি কি গ্রাউন্ডে হতে পারে? ওয়ার অর এক্সটার্নাল এগ্রেশন অর আর্মড রেবেলিয়ন এর মাধ্যমে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা যায়, যেটা আর্টিকেল 352 আন্ডারে আসে। তারপরে স্টেটস ইমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, যেটা আর্টিকেল 356 এর আন্ডারে পড়ে, বা যেটা সেন্টারের ডিরেকশনেও
প্রেসিডেন্ট রুল জারি করা যায়, যেটা আর্টিকেল 365 এর আন্ডারে আসে। এছাড়া লাস্ট হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি 360। এই তিনটে গ্রাউন্ডে আমাদের দেশে সংবিধানে ধারা অনুযায়ী ইমার্জেন্সি প্রভিশন জারি করা যায়। ওকে, এবং এই ইমার্জেন্সি টাইমে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত রকমের ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের হাতে তুলে নেয়, স্টেট গভর্নমেন্ট হাত থেকে সমস্ত ধরনের ক্ষমতা তুলে নেয়। ওকে, পরবর্তীকালে এগুলো নিয়ে বিশদে আলোচনা করা হবে। ইমার্জেন্সি প্রভিশন নিয়ে, কিভাবে ইমার্জেন্সি প্রভিশন জারি করে এবং কিভাবে সে বিলটা পাস হয়, সেগুলো নিয়ে আলোচনা করা হবে পরবর্তীকালে। এরপরে চলে যাচ্ছি যে 3 টায়ার গভর্নমেন্ট কোঅপারেটিভ সিস্টেম। ৭৩তম এবং ৭৪তম সংবিধান সংশোধন 1992 এর মাধ্যমে যথাক্রমে পঞ্চায়েতি রাজ সিস্টেম এবং আমাদের মিউনিসিপ্যালিটি যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো 3 টায়ার সিস্টেম। যে পঞ্চায়েতি রাজের যে তিনটে আমাদের স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই যে তিনটে স্তর রয়েছে, এগুলো আমাদের সংবিধানেরও একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এক্ষেত্রে প্রথম 1959 সালে রাজস্থানে অ্যাড করা হয়েছিল, মানে এই যে 35 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এটা দেখতে পাওয়া গিয়েছিল। ওকে, এরপরে 97তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2011 সালে কোঅপারেটিভ সোসাইটিকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল এবং প্রোটেকশনও দেওয়া হয়েছিল 2011 সালে। এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেটা আমাদের আর্টিকেলে 19-এ উল্লেখ রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস এর ধারাতে, এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল 43B তেও রয়েছে, প্রমোশনের কথা বলা হয়েছে, কোঅপারেটিভ সোসাইটির কথা। এছাড়া আমাদের যে শিডিউল রয়েছে সেখানেও উল্লেখ রয়েছে। ওকে, এছাড়াও যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে। আমেরিকাতে যেমন ডাবল সিটিজেনশিপ রয়েছে, সেন্টারে এক রকমের এবং স্টেটে আরেক রকমের সিটিজেনশিপ রয়েছে, কিন্তু ইন্ডিয়াতে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে। আর একটা বৈশিষ্ট্য ইন্ডিপেন্ডেন্ট বডি। ভারতে সংবিধানে বিভিন্ন রকমের ইন্ডিপেন্ডেন্ট বডির কথা উল্লেখ রয়েছে, যেগুলো সংবিধান আমাদের দেশের যে সরকার চালানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি ভাবে আজকের দিনের ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগলো, এবং পরবর্তীকালে এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে বিশদে আলোচনা করব পরবর্তী চ্যাপ্টারগুলিতে। ঠিক আছে, চলো আজ তাহলে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও পরবর্তী ভিডিওগুলো সময় মতো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।